আসসালামু আলাইকুম। ভয়ঙ্করভাবে বাংলাদেশের রাজনীতিতে ফেঁসে গেল বাংলাদেশ জামাতে ইসলামী। প্রয়োজন শেষ, এখন বাংলাদেশ জামাতে ইসলামীকে পাকিস্তানপন্থী বলে চালিয়ে দাও। এটা আপনারা শুনেছেন। এতদিন কিন্তু বিএনপির রোশানলে ছিল, শেখ হাসিনা পালানোর পরপর বিএনপির রোশানলে ছিল বাংলাদেশ জামাতে ইসলামী। কিন্তু এবার দেখেন এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রোশানলও পড়ে গেল। আর উপদেষ্টাদের মধ্যে একজন তো রয়েছে উপদেষ্টা মাহফুজ আলম। উনি দীর্ঘদিন থেকেই কিন্তু জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের উপর খুব ক্ষোভে ছিলেন। তারপরে আবার ফির মনে করেন এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপিও, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভুল পাল্টে দিল এনসিপি। এখন তারা হঠাৎ করে ৭১ ইস্যুকে কেন্দ্র করে জামাতের বিচার করানোর চেষ্টা করতেছে। ট্রাইব্যুনাল যে গঠন করা হলো আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে, সেখানে এখন জামাতকে বিচার করার জন্য কিন্তু এই ট্রাইব্যুনালের পক্ষে এইরকম কিন্তু প্রচারণা চালাচ্ছে। কিন্তু এখন কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতিতে কিন্তু ফেঁসে গেল। এই আওয়ামী লীগ নিষিদ্ধ করা কি জামাতের ভুল? এই সিদ্ধান্তকে কি ভুল, বা ওইখানে যোগ দেওয়াটাই কিন্তু ভুল ছিল কি? এটা একটু ভেবে দেখার দরকার ছিল। এখন দেখেন যেটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, এখন দেখেন ডক্টর ইউনূস সরকারের যে প্রেস সচিব ছিল, ওখানে ওনাকে কিন্তু সাংবাদিকরা নিজ ইচ্ছায় প্রশ্ন করতেছে জামাতের ব্যাপারে। এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু এই যে ৭১ ইস্যুতে বিচার করার জন্য বিভিন্ন প্রক্রিয়া থেকে কিন্তু চাপ দেওয়া হচ্ছে সরকারকে জামাতকে বিচার করার জন্য কিন্তু চাপ দেওয়া হচ্ছে। এটা কিন্তু একটা কৌশল। এখানে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী ফেঁসে গেল। এনসিপির পক্ষ নিতে গিয়ে, এনসিপির পক্ষে সমাবেশে স্থলে যোগ দিতে গিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরেই কিন্তু দেখেন তারা ভুল পাল্টে দিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি তারা কিন্তু জামাতকে ৭১ ইস্যুতে কিন্তু চাপ দেওয়া শুরু করলো এবং তাদের বিচার করার জন্য কিন্তু সরকারকে একটা চাপ দেওয়ার চেষ্টা করতেছে। এখন কিন্তু খুবই কঠিন ভাবে ফেঁসে গেছে বাংলাদেশ জামাত ইসলামী। এখান থেকে বের হওয়ার উপায় যে কি হবে, বর্তমান এইটা বোঝা খুবই কঠিন হয়ে যাচ্ছে। এর জন্য আরো ২-১ দিন চোখ রাখতে হবে রাজনীতির মাঠে। জামাতকে যেভাবে মাইনাসের একটা ষড়যন্ত্র চলছে, সেটা উপদেষ্টা পরিষদ থেকে উপদেষ্টা মাহফুজ আলম আজ থেকে প্রায় ১ থেকে ১.৫ মাস আগেও কিন্তু তিনি এই জামাতকে যুদ্ধাপরাধী সহযোগী বলে আখ্যায়িত করেছিলেন। আসলে তার যে ক্ষোভটা আসলে এখান থেকে তিনি আসলে কি ক্ষোভে যে এরকম করতেছেন, উপদেষ্টা মাহফুজ আলমের উপর কেন্দ্র করে কিন্তু এখন এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এরা কিন্তু এখন জামাতের বিচার চাচ্ছে। জামাতের হয়তো তারা শেখ হাসিনা তো এতদিন জামাতের বিচার করেছে, শুধুমাত্র জামাতের যে নেতাগুলো ছিল ওনাদেরকে ফাঁসি দেওয়ার মধ্য দিয়ে। আর নিষিদ্ধ তো ৫ আগস্টের একদিন আগে করেছে। ওটা তো কেন করেছে ওটা সবাই বোঝে। ওটা চাপে করেছে, চাপে পড়ে যখন থেকে আন্দোলন জামাত শিবিরের দখলে, মাঠ দখলে, তখন এটা করেছে। কিন্তু এই সরকারকে এমন ভাবে চাপ দেওয়া হচ্ছে এনসিপি এবং এই উপদেষ্টা মাহফুজ আলম, এদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে বর্তমান যে রাজনৈতিক কার্যক্রম দেখা যাচ্ছে, তাতে যে এতদিন তো জামাত নেতাদের ফাঁসি দেওয়া হচ্ছে, কিন্তু এখন প্ল্যান হইতেছে জামাতের আহ, দল হিসেবে নিবন্ধন এবং আগামীতে নির্বাচন করতে পারবে কি পারবে না, এবং রাজনীতি নিষিদ্ধ করার জন্য একটা প্ল্যান চলছে। এতদিন এই যে শেখ হাসিনা পালানোর পর যে বিএনপি এবং জামাতের যে আলাদা হওয়া একটা বৈরিত সম্পর্ক ছিল, এটা শুধুমাত্র বিএনপির মধ্যে উপস্থিত ছিল। কিন্তু অভিযোগ আছে তো ভারতের সাহায্যে এভাবে বিএনপি এক হয়ে গেছে, ভারত সহ, আওয়ামী লীগ সহ। কিন্তু এখন এখন যেভাবে রাজনীতিটা চলছে, মাহফুজ আলম হঠাৎ করে চেতনা ব্যবসায়ী ৭১ ইস্যুতে এইভাবে অনেকে বিশ্লেষণ করতেছে, তার মানে মাহফুজ আলমও ভারতের ফাঁদে পড়েছে। না হলে তো আসলে এখানে পাকিস্তানপন্থী, কখনো তো আমরা শুনি নাই যে জামাতের নেতারা পাকিস্তানে গেল বৈঠক করতে। কিন্তু দেখা যায় এই ক্ষেত্রে ছাত্রদের ক্ষেত্রে যেমন ভারতীয় মিডিয়াতে সাক্ষাৎকার দেয়। তারপরে বিএনপির যে নেতাগুলো বলেন, যেমন সালাউদ্দিন কাদের চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, উনি তো ৯ বছর ভারতে ছিলেন। কিন্তু জামাতের তো আসলে কেউ পাকিস্তানে ছিলেন না। হঠাৎ করে কেনই পাকিস্তান ইস্যুটা তোলা হলো? স্লোগানটা আসলে কে দিয়েছে, এটা আসলে একটু খুবই তদন্ত করে খুঁজে বের করা উচিত। এই গোলাম আজমের বাংলায় আহ, আহ, ঠাঁই নাই, এখানে এই স্লোগানটা আসলে দেওয়া ওখানে কে দিয়েছে? এটা কি কোনো প্ল্যান? এটা কি আসলে প্ল্যান করা ছিল?
এই স্লোগানটা ওইখানে দেওয়াই কি কাল হলো নাকি আরো অন্য কোনো? এই স্লোগান তো সাধারণ একটা ঘটনা। উপদেষ্টা মাহফুজ এবং এনসিপির যে বক্তব্যগুলো আপনারা স্পষ্ট করে এখানে বোঝা যাচ্ছে যে, এবং সেখানে কিন্তু সাবেক শিবিরের সদস্যরাও কিন্তু উপস্থিত এইরকম বক্তব্য দিতেছে। হঠাৎ করে তারা জামাত শিবিরের বিরুদ্ধে সোচ্চার। তারা এখন জামাত শিবিরকে কি আসলে নিষিদ্ধ চাচ্ছে? তারা কি আসলে বিরোধী দল হিসেবে ক্ষমতায় থাকতে চাচ্ছে, যেমনটা অভিযোগ করা হয়েছিল। পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস এরাও অভিযোগ করেছিল। সুলাইমান অ্যানালাইসিস এই ভাই অ্যানালাইসিস করেছিল যে সেখানে বিএনপি কে 200 আসন দেওয়া হবে এবং এনসিপি কে ৭৭ থেকে ৭৫টি আসন দিয়ে বিরোধী পার্টি করা হবে এবং বিএনপি 200টি আসন নিয়ে সরকার গঠন করবে। তো আসলে এরকম কি আসলে ঘটতে যাচ্ছে? জামাতকে কি রাজনীতি থেকে নিষিদ্ধ করার প্ল্যান চলছে? এই ৭১ চেতনাধারী এই ব্যবসায়ী আবার আবার কি জেগে উঠলো? দেখেন, এটা কিন্তু আওয়ামী বয়ান। ৭১ ইস্যুটা কিন্তু শেখ হাসিনা যা করেছিল, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ শুধুমাত্র জামাতের যে নেতা কর্মীরা আছে তাদেরকে একটু চাপে রেখেছিল এবং জামাতের নেতাদেরকে হাইকমান্ড যে উচ্চ পর্যায়ের নেতারা আছে তাদেরকে ফাঁসি দিয়েছিল। কিন্তু এবার কিন্তু আলাদা, এবার জামাত কিন্তু কঠিনভাবে ফেসে যাচ্ছে। যেখানে শেখ হাসিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, সেখানে কিন্তু জামাতকে নিষিদ্ধ করার একটা প্ল্যান চলছে। এই শুধু সরকারকে কিন্তু কঠিনভাবে চাপ দেওয়া হচ্ছে। সাংবাদিকদের উপর থেকে কিন্তু পক্ষ থেকে কিন্তু দেখেন এই ইস্যুতে কঠিনভাবে প্রশ্ন করা হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে। তার মানে বোঝা যাচ্ছে যে খুবই কঠিন একটা চাপ দেওয়া হচ্ছে বিএনপি, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং উপদেষ্টা মাহফুজ বলেন আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ওনাদের বক্তব্যগুলো লক্ষ্য করবেন। এই সরকারের কঠিন চাপ দেওয়া হচ্ছে যাতে জামাতের বিচার করা হয়, জামাতের নিবন্ধন, জামাতকে নিষিদ্ধ করা হয়। এবং বিএনপি পন্থী অনেক সাংবাদিকও কিন্তু এই নিয়ে ভিডিও শুরু করে দিছে যে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে জামাত কেন নাই। এখন জামাত কিন্তু কঠিনভাবে ফেসে গেছে। এখন এ থেকে উত্তরণের একটা পদ্ধতি আছে, সেটা বাংলাদেশ জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, ওনারা কিন্তু সতর্ক করে দিয়েছেন ইতিমধ্যে নেতা কর্মীদের যে আপনারা যদি ফেসবুক চালাতে না পারেন, যদি ফেসবুকে এইসব দেখে খুবই বিরক্ত হন, তাহলে সেই ফেসবুক চালার কোনো দরকার নেই। এবং আমির জামাত সতর্ক করে দিয়েছেন নেতা কর্মীদের একটু সাবধানে, এটা ফাঁদ হতে পারে, এটা আসলে ফাঁদ, এটা আপনাদেরকে উস্কে দেওয়ার একটা প্ল্যান চলছে, এরকম বোঝা যাচ্ছে আর কি। তবে জামাত কিন্তু কঠিন ভাবে ফেসে গেছে। এখন আপনারা শান্ত থাকেন একটু। আমির জামাতের আহ্বান এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের আহ্বান, তো আপনারা বুঝতে পারছেন এখন জামাতকে আসলে রাগান্বিত করার চেষ্টা করা হচ্ছে, জামাতকে ফাঁসানোর প্ল্যান করা হচ্ছে। তো আসলে এখন কি হয়ে গেল? এখন জামাতের দায়িত্ব শেষ, এখন জামাতকে পাকিস্তানপন্থী বলে চালিয়ে দাও, এরকম ঘটনা কিন্তু ঘটে গেল, যেমনটা গণ অধিকার পরিষদের রাশেদ ভাই বলেছেন। এটাই কিন্তু বাস্তব, এটাই বাস্তব ঘটে গেল, জামাত কিন্তু কঠিন ভাবে ফেসে গেল। তো এখন আপনি কি মনে করতেছেন এই ইস্যুতে? এখন কি হবে সামনে? সামনে কি জামাতের জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে নাকি জামাত মুক্তি পাবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।